সৃজিতা, গান হলো, সঙ্গীত হলো, আর বাংলার সাহিত্য মানে শুধু গান সঙ্গীত তো নয়। রবি ঠাকুরের হাত দিয়ে যেমন গান সঙ্গীত বেরিয়েছে, ঠিক তেমনই বেড়েছে সাহিত্য। এক বঙ্গ সন্তান আজ বিশ্বের অনেক দেশে ভারতকে চেনে রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ বলে। আমি যেমনটা বলছিলাম সৃজিতা, একেবারেই তাই। আর এটাই যে স্কুল থেকে কলেজ অবধি এমন কোনো ছেলে মেয়ে নেই যারা খাতার পিছনে কিছু কবিতা লিখে রাখেনি, 2 লাইন 4 লাইন করে নিজের মতো করে, বা নিজের খুব প্রিয় মানুষকে দেওয়ার জন্য কিছু লাইন লিখে রাখেনি। এইভাবেই আমাদের সাহিত্যের চলা, এবং আজকে আরও সুন্দর করে উদযাপন। কাকে কাকে পাচ্ছি আমরা সত্য? আমরা মঞ্চে ডেকে নিচ্ছি বিনোদ ঘোষালকে। প্লিজ বিনোদ বাবুকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আর অপেক্ষা করবো না, আমরা ডেকে নেব মঞ্চে সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে। বিনায়ক বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন, এবং তার পাশাপাশি আর কাকে ডেকে নেওয়া যায় সৃজিতা? অভিক সরকার, যে নামটা প্রত্যেকের কাছে পরিচিত। মঞ্চে ডেকে নেব দেবারতী মুখোপাধ্যায়কে। প্লিজ গোটা আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাবে, তাকে আমরা স্বাগত জানাই। আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার। থ্যাংক ইউ সো মাচ সন্তু, থ্যাংক ইউ সো মাচ সৃজিতা। আমার মনে হয় যারা এই অনুষ্ঠান দেখছেন তারাও বুঝতে পারবেন যে আসলে আমরা সংস্কৃতির গৌরব বলতে কোন কোন বিষয়গুলোকে উদযাপন করার চেষ্টা করছি। এই বিভিন্ন জেনারেশন, প্রজন্ম চেঞ্জ হতে কোথাও কি মনে হচ্ছে পাঠকও চেঞ্জ হচ্ছে, ভাষা বদলে যাচ্ছে? কোনটা, কাকে দিয়ে শুরু করা যায়? বিনোদদা। হ্যাঁ, স্বর্ণালী খুব ভালো প্রশ্ন করেছে, এবং তোমার কাছ থেকে আমি এই প্রথম সাংস্কৃতিক প্রশ্ন পেলাম। এটার মানে কি? যতবার এখানে আমি দাঁড়াই ততবার তো অন্যরকম প্রশ্ন আসে। এবার কাছ থেকে আমার জগতের একটা প্রশ্ন তুমি করলে, খুব ভালো প্রশ্ন। এবার দেখো, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই বদলাচ্ছে। যখন আমাদের প্রাচীনতম যে সাহিত্য গিলগামেশ মহাকাব্য, সেটা ইটের ওপর খোদাই করে লেখা হয়েছিল। তো তারপরে ভূর্জপত্র এসছে, প্যাপিরাস এসছে, তালপাতার পুঁথি এসছে, তারপরে কাগজ এসছে, এখন ডিজিটাল মাধ্যম এসছে। ফলে মাধ্যমটাকে নিয়ে আমরা যতটা গুরুত্ব দেব ভাবি, অ্যাকচুয়ালি অতটা গুরুত্ব দেওয়ার ব্যাপার নয়। মূল বিষয়টা হচ্ছে যে আমরা শিল্পটা বা সাহিত্যটা রচনা করছি কীভাবে, তার গুরুত্ব কতটা। মাধ্যমটা এখানে এখন আমরা শুনি না যে এই বোধহয় প্রিন্ট যে বই, হ্যাঁ বইয়ের দিন বোধহয় শেষ হয়ে গেল। বইয়ের দিন শেষ হওয়ার না, গিলগামেশ যেটা লেখা হয়েছিল সেটাও একরকম মাধ্যমে বই ছিল। এখন যে ডিজিটাল মাধ্যমে আমরা লিখছি সেটাও বই, কিন্তু হ্যাঁ ই বুক যেটাকে বেরোচ্ছে। হ্যাঁ, সেই জন্যই আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হচ্ছে পাঠক তার পড়ার মাধ্যমটা বদলাচ্ছে শুধুমাত্র সময়ের সঙ্গে সঙ্গে, কিন্তু পাঠক কিন্তু বদলায়নি। সেই তুমি যে প্রেমের চিঠির কথা বললে, আজও প্রেমের একটা উপন্যাস লিখলে হামলে পড়ে কিন্তু মানুষ পড়ে। ফলে আমি কখনোই বলবো না যে আমি আশাবাদী নই যে পাঠক কমে যাচ্ছে, পাঠকের তার মাধ্যমটা বদলে যাচ্ছে। যাদের পড়ার কথা তারা পড়ছেন অবশ্যই। পাঠক যখন পড়েন তখন কি করেন, মানে তিনি অ্যাকচুয়ালি কেন একটা গল্প, একটা উপন্যাস বা একটা কবিতা পড়ছেন? কারণ তিনি এন্টারটেইনড হতে চাইছেন, তার মনের মধ্যে যা অনুভূতিগুলো আছে তার একটা ক্ষরণ চাইছেন, প্যাথস চাইছেন, রাইট? এখন সময়ের সঙ্গে সঙ্গে দেখতে হবে যে তার কাছে অপশানস কী কী চলে এসছে। যখন গিলগামেশ লেখা হচ্ছে তখন কিন্তু তার কাছে ওই যে নিজের অবসর সময়ে আমোদিত হওয়ার, রাইট, তার উপায় হচ্ছে একসঙ্গে বসে গল্প করা বা সমবেত নৃত্য, যৌথ সঙ্গীত, এইটুকু। তার মধ্যে একটা অন্যরকম ধরন এলো যে আমি লিখে রাখছি আমার যুদ্ধে যাওয়ার গল্প, অন্য ফর্মে লিখে রাখছি, লোকে পড়ছে, আনন্দিত হচ্ছে, আমোদিত হচ্ছে। তারপর থেকে টিল ডেট এখনো অবধি উদ্দেশ্যটা পাঠকের একই আছে। তোমার সঙ্গে আমি এই বিষয়ে একমত যে পাঠক চাইছে আরও এন্টারটেইনড হতে, কিন্তু কিভাবে সে এন্টারটেইনড হবে এবং কি দেখে বা কি পড়ে বা কি শুনে এন্টারটেইনড হবে, সেইটা আমূল বদলে গেছে। সিরিয়াস পাঠক কি নেই? অবশ্যই আছেন, চিরকাল ছিলেন, এখনও আছেন। তাদের অনুপাত কি পরিমাণে কমেছে, আমার ধারণা ভালো পরিমাণে কমেছে। এবং ওই যে বললাম অ্যাটেনশন স্প্যান, গুণগত পার্থক্য কোথায় ঘটেছে সেই সময়কার পাঠকের সঙ্গে এই সময়কার পাঠকের? একটা হচ্ছে তিনি কত সহজে তার সাহিত্যের রস আস্বাদন করতে পারছেন এবং তার জন্য নিজেকে কতটা ইনভেস্ট করছেন ওই লেখাটার মধ্যে, ওই প্রোডাকশনটার মধ্যে, সেইটা পাল্টে গেছে। পাঠক তো বদলেছে বটেই, আমি দেবারতীর কাছেও আসবো। পাঠক বদলে গেছে, একই সঙ্গে দেবারতী আমার মনে হয় কি পাঠকের অ্যাক্সেসটাও বদলে গেছে। অনেক সহজে অনেক তার পছন্দের কবি, সাহিত্যিক, লেখক, লেখিকা তার বিভিন্ন পোস্টে গিয়ে কমেন্ট করার একটা জায়গাও খুলে যাচ্ছে।
আজ থেকে 50-60 বছর আগে উত্তম কুমার, পাহাড়ি সান্যাল তাঁরা যেভাবে বাংলা সিনেমার প্রমোশন করতেন, এখন কি সেভাবে হয়? এখন তো সেভাবে হয় না। এখন তো নানা রকম এন্ডোর্সমেন্ট, নানা রকমভাবে তারা একদম মানে গ্রাসরুট লেভেলে পৌঁছে যেতে চাইছেন, স্কুলে কলেজে সমস্ত জায়গায়, যে কিভাবে মানুষের মনে একটা হাইপ বলতে পারো বা একটা তাদেরকে একটা অ্যাট্রাক্ট করা যায়। যেহেতু এখনকার ডিজিটাল দুনিয়ায় দেয়ার আর আনটিনথ নাম্বার অফ এন্টারটেনমেন্ট মোডস এবং মানুষের অ্যাটেনশন স্প্যান ইজ ভেরি লেস, সেক্ষেত্রে এটা আমাদের অস্বীকার করার কোনো উপায় নেই যে সাহিত্য কিন্তু ওয়ান অফ দ্য স্লোয়েস্ট মোডস অফ এন্টারটেনমেন্ট। আমি বিনায়কদের কাছে আসবো, যদিও আমরা এমন মানে মাঝে মাঝে একে অপরে আমরা কথা বলতে পারি, কিন্তু এটা খুব এখান থেকে আমার মনে হয় একটা খুব বড় জিনিস অন্তত প্রাপ্তি, এটা ঠিক যে আমরা শুধুমাত্র বছরে একটা দিন বাংলা ভাষা করে আমরি বাংলা ভাষা করে লাফালাফি করি, কখনো বইমেলা এলে ওই 7টা দিন একটু ঘোরাফেরা একটু কেনাকাটা হয়। কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লাগলো দেবাদিত্য যেটা বললেন, যে আমরা বাড়িতে আমাদের পরবর্তী প্রজন্মকে কিভাবে তৈরি করছি, তাকে আমরা ছোট থেকেই এই গল্পের পরিবেশ বা বাংলা ভাষা বা কবিতা বা আমাদের যেগুলো রয়েছে রত্ন ভাণ্ডার, সেগুলোর সঙ্গে আলাপ করাতে পারছি তো, নাকি ওই কবিতার মতো বলতে হবে কয়েকদিন পরে বড় হয়ে গিয়ে যে ও আবার ঠিক বাংলাটার ভালো আসে না, মানে ও ইংলিশ মিডিয়ামে পড়ছে বাংলাটা ভালো আসে না। সাহিত্য কিন্তু চিরকালই কম কিছু লোকের জন্য, আমি বিনোদন শব্দটা বলবো না, সিলেক্টিভ একটা অডিয়েন্সের জন্য সেটা আমরা এখানে যারা বসে আছেন, যারা কথা শুনছেন তাদের দেখলেও বুঝতে পারবো। এখানে একটু আগেই যদি গায়ক বা কোনো নায়ক এসে থাকতেন তাহলে এই ভিড়টা কিন্তু অন্যরকম হয়ে যেত। আমার বাবা একটি কথা বলতেন, সেটা হচ্ছে, কথাটা খুব মজার, যে সিঙ্গারার জন্য 100 জন লাইন দেয়, কিন্তু সিঙ্গারার ক্রেজ 1 ঘন্টা, বিকেল 4:30 থেকে 5:30। কড়াপাক সন্দেশ কিন্তু 5 জন কিনতে আসে, কিন্তু কড়াপাক সন্দেশ কিন্তু 4 দিন থাকে। এই জায়গাটা থেকে সাহিত্যের এই কম লোকের জন্য, কিন্তু যারা সাহিত্যের প্রতি নিবেদিত প্রাণ তাদের জন্য সাহিত্য চিরকাল ছিল, আছে, থাকবে। এটা চিরকালই নাটক, যেমন আমরা সবসময়ই শুনছি ছোট থেকে যে আর নাটক চালানো যাবে না, নাটক বন্ধ হয়ে যাবে, কিন্তু তারপরও দেখি হলে হলে নাটকের কিন্তু কমতি নেই। আপনি একটা বই কিনবেন, আপনি টাকা দিয়ে বইটা কিনতে হবে, কারণ তা পিডিএফে চলছিল না, এবং আপনাকে বইটা পড়ার যোগ্য হতে হবে। সেম ফর সিনেমা, আপনাকে সিনেমা হলে একটা টিকিট কেটে ঢুকতে হবে, আপনাকে একটা নাটক কেটে টিকিট কেটে ঢুকতে হবে, নাটক দেখার যোগ্য হতে হবে। এখন ব্যাপারটা কি হচ্ছে, ইটস লাইক ডিজিটাল মিডিয়া হচ্ছে একটা বড় এমন একটা মাঠ যেখানে সবাই নিজের নিজের সার্কাস দেখাচ্ছে বা সবাই নিজের নিজের প্রতিভা পেশ করছে। সার্কাস শব্দটা হয়তো খুব রুট শোনালো, বা নিজের মতো কখনো কখনো সার্কাসও তো চলে, না এটা আমি সব অধিকাংশ সময় তাই চলে। কিন্তু ওর কথাটা অনেকটা মেনে নিও, আমি একটা কথা বলছি, এই জন্য শেষ করি কথাটা। এদের জিনিসটা কি ঘটছে যে প্রত্যেকে নিজের মতো করে কন্টেন্ট বানাচ্ছেন, তাতে কন্টেন্টের প্রাবল্য, প্রচুর পরিমাণ কন্টেন্ট বেড়ে গেছে, এবং সেই জন্য অ্যাভারেজ ল অফ অ্যাভারেজ কন্টেন্টের কোয়ালিটিও পড়ে গেছে। বেশ, স্বর্ণালী ধন্যবাদ, এবং বাকি যে সকল আজকে গুণী ব্যক্তিত্বরা এই মুহূর্তে স্টেজে রয়েছেন সকলের জন্য একটা জোরে হাততালি আমি সবার থেকে আশা করি। এবং আমরা মঞ্চে নতুন করে ডেকে নিচ্ছি আরও একবার মানস ভট্টাচার্যকে। বিনোদ ঘোষাল, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অভিক সরকার, দেবারতী মুখোপাধ্যায় এবং মানস ভট্টাচার্যকে সাহিত্য সাধনাকে, তাদের যে সাহিত্য সাধনা, সেই সাহিত্য সাধনাকে সম্মান জানায় রিপাবলিক বাংলা সংস্কৃতি গৌরব 2025। এদের হাতে গৌরব স্মারক তুলে দিতে মঞ্চে ডেকে নেব উমা ভট্টাচার্যকে, যিনি ফাউন্ডার সেক্রেটারি, কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট। একটা জোরে হাততালি হবে। স্মারক তুলে দিচ্ছেন উমা ভট্টাচার্য, ফাউন্ডার সেক্রেটারি, কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট। পাশাপাশি উত্তরীয় পরিয়ে দেওয়া হচ্ছে আমাদের বিশিষ্ট অতিথিদের। বিনোদ ঘোষালের পাশেই দাঁড়িয়ে রয়েছেন বিনায়ক বন্দ্যোপাধ্যায়, বিনায়কদা। তাকে উত্তরীয় পরিয়ে এবং স্মারক দিয়ে সম্মান জ্ঞাপন উমা ভট্টাচার্যের, ফাউন্ডার সেক্রেটারি, কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট। পাশেই রয়েছেন অভিক সরকার, ওনাকেও একইভাবে ওনার সাহিত্য সাধনাকে সম্মান জানায় রিপাবলিক বাংলা সংস্কৃতির গৌরব 2025, এবং ওনার হাতে সম্মান তুলে দিচ্ছেন, গৌরব স্মারক তুলে দিচ্ছেন উমা ভট্টাচার্য। এবং এরপর উত্তরীয় পরিয়ে দেওয়া হচ্ছে শ্রী মানস ভট্টাচার্যকে। তার থেকে আমরা বিভিন্ন সময় সত্যি সত্যি সমৃদ্ধ হই, এবং বেদ চর্চাতেও তার যে গভীর একটা সাধনা রয়েছে তার প্রতিফলন আমরা সবসময় পাই।
সত্যি আমরা সম্মানিত তাকে আজকে এখানে পেয়ে। তার পাশাপাশি দেবারতী মুখোপাধ্যায়, তাকেও সম্মান জানাচ্ছে, তার সাহিত্য সাধনাকে সম্মান জানায় রিপাবলিক বাংলার সংস্কৃতির গৌরব। এবং সেই সংস্কৃতি গৌরব 2025-এ তার হাতে গৌরব স্মারক তুলে দিচ্ছেন উমা ভট্টাচার্য। এবং মঞ্চে আলোকিত করে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার। আর প্রত্যেকের জন্য একটা জোরে হাততালি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।